এসেই তার লাগেজের সব জিনিস ভালো করে খুঁজে দেখতে লাগলো। সব আছে, শুধু তার ডায়েরি নেই। ইভান একটু ভাবলো, তারপর একটা শ্বাস ছেড়ে বলল, ভেবেছিলাম বিয়ের পর বাসর রাতে তোকে সব দিয়ে দিব, কিন্তু সেই সুযোগ হয়নি। আজকে নিজে থেকেই সবকিছু তোর কাছে চলে গেল। খাওয়া শেষ করে সোফায় বসে ফোনে কি যেন মনোযোগ দিয়ে দেখছে ইভান। কলিং বেল বাজতেই ইলহাম দৌড়ে গেল, দরজা খুলে বলল, আপু তুমি? ঈশা ভেতরে ঢুকতে ঢুকতে বলল, চাচি কোথায়? ঘরে ঢুকেই সোফায় বসা ইভানের দিকে চোখ পড়ল তার। মনোযোগ দিয়ে কি যেন দেখছে ফোনে, তার দিকে একবারও তাকালো না। ঈশা তার চাচির কাছে গেল। চাচি। কি রে ঈশা, কিছু বলবি? তোমার তেল রেখে এসেছিলে। ও ভালো করেছিস, আমি উপরে যাব ভাবছিলাম, একটু কাজ আছে। আচ্ছা, তুমি এসো, আমি গেলাম বলে ঈশা বাইরে চলে এলো। ইভান তখনও একই অবস্থায় আছে। সে ইভানের দিকে দেখতে দেখতে চলে গেল দরজার কাছে। দরজা খুলতে যাবে, তখন ইভানের কথা কানে এলো। কান্না ছাড়া আর কিছুই কি পারিস না তুই? ঈশা পেছনে ঘুরে দেখে ফোনের দিকে তাকিয়ে ইভান কথাটা বলেছে, কিন্তু ঈশা আশ্চর্য হলো, সে যে কেঁদেছে সেটা ইভান জানলো কিভাবে। ঈশা পরিস্থিতি সামলাতে বলল, কিছু বললে? ইভান আগের অবস্থা থেকেই বলল, যা বলেছি শুনতেও পেয়েছিস আর বুঝতেও পেরেছিস। ঈশা অবাক হয়ে দাঁড়িয়েই থাকলো। তার দাঁড়িয়ে থাকা বুঝতে পেরে ইভান আবার বলে উঠল, তোকে বুঝতে তোর দিকে তাকাতে হয় না। আমার বুকের ভেতরে যে হাড়টা আছে সেটাই আমাকে সব জানিয়ে দেয়। ইভানের দিকে তাকিয়ে আছে ঈশা। ইভান এবার ঈশার দিকে তাকিয়ে বলল, এভাবে দূরে থেকে কি মন ভরে? মন ভরানোর জন্য কাছে এসে অনুভব করতে হয়। ঈশা কোনো কথা না বলে চলে গেল। আসলে ইভানের লেখা ডায়েরি পড়ে ঈশা অনেক কেঁদেছে, কারণ ইভানের সমস্ত ভালোবাসা, আবেগ, অনুভূতি যা কখনো সে ঈশার সামনে প্রকাশ করেনি, সেই সব কিছুর সমষ্টি ওই ডায়েরিটা। এতদিন ধরে এত কষ্ট পেয়েছে ইভান, ঈশা বুঝতে পারেনি। ঈশার জন্য ইভানের অনুভূতিগুলো এতই গভীর ছিল যে ঈশা সেসব পড়ে নিজের চোখের পানি আর ধরে রাখতে পারেনি। নিজের মনকে শান্ত করতে অনেক কেঁদেছে। ইভান তাকে কতটা ভালোবাসে তা ঈশা উপলব্ধি করতে পেরেছে। রাতের ফুরফুরে হাওয়ায় ইভান ছাদের রেলিংয়ের উপরে বসে ছাদের বিপরীত দিকে পা ঝুলিয়ে নিচে তাকিয়ে আছে, হাতে সিগারেট। গভীরভাবে কিছু একটা ভাবছে। ঈশা কখন এসেছে সে খেয়াল করেনি। বেশ কিছুক্ষণ সে দাঁড়িয়ে ইভানকে দেখছে, তারপর আস্তে করে গিয়ে ইভানের পাশে উল্টো দিকে ঘুরে ছাদের দিকে পা ঝুলিয়ে বসলো। গভীর ভাবনায় ডুবে থাকায় ঈশার উপস্থিতি বুঝতে পেরে সে একটু চমকে উঠল। একবার ঈশার দিকে তাকিয়ে হাতের কালো ঘড়িটা দেখে বলল, তুই এত রাতে এখানে? ঈশা তার কথার উত্তর না দিয়ে সামনের আকাশের চাঁদটার দিকে তাকিয়ে থেকে বলল, কি সুন্দর চাঁদ, তাই না? ইভান ঈশার কথা শুনে একটু অবাক হয়, মাথা ঘুরিয়ে একবার চাঁদকে দেখে বলল, ঈশা এবার উপরে তাকিয়েই বলল, তুমি এত রাতে এখানে কি করছো? ইভান একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, কিছু না, কিন্তু তুই এত রাতে কেন ছাদে এসেছিস? তুমি আছো তাই। ঈশার কথা শুনে ইভান তার দিকে তাকালো, হাতের সিগারেটটা ফেলে দিয়ে তার দিকে ঘুরে বসলো। ঈশার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই কিভাবে জানলে আমি এখানে আছি? ঈশা একটু হেসে বলল, আন্দাজ করেছি। যদি না থাকতাম? তাহলে চলে যেতাম। একা একা রাতে ভাবে ছাদে আর কখনো আসবি না। আসি না তো। ইভান এবার বিরক্ত হয়ে বলল। ঈশা, আমি সিরিয়াস। ঈশা ইভানের দিকে তাকিয়ে বলল, আমি এত রাতে একা ছাদে আসি না। আজ আসতে ইচ্ছে হলো, তখন মনে হলো তুমি এই সময় ছাদে থাকতে পারো, তাই আসলাম। ইভান ঈশার কথা শুনে খুব শান্তভাবে বলল, যদি কখনো আসতে ইচ্ছা করে তাহলে আমাকে ফোন দিবি, আমি তোকে নিয়ে আসবো। এভাবে আন্দাজ করে আর কখনো আসবি না। ঈশার সামনে তাকিয়েই বলল, আর ফোন দিতে হবে না। ইভান ঈশার কথার মানে বুঝতে না পেরে ভ্রু কুঁচকে বলল, কি বললি তুই? ঈশা একটু হেসে বলল, তুমি আমার কথার মানে বুঝতে পারো না, এটা আমি বিশ্বাস করতে পারলাম না। ইভান ঈশার কথায় অবাক হয়ে গেল। সে বুঝতে পারলো ঈশা তাকে কিছু বলতে এসেছে, আর সে ততক্ষণ পর্যন্ত বলবে না যতক্ষণ না তার মনে হয়েছে ইভান তার কথা মনোযোগ দিয়ে শুনছে। তাই ইভান হেয়ালি না করে তার কথায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছে। ঈশার মুখের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছে। ঈশা ইভানের দিকে না তাকিয়েই একটু হেসে বলল, আগের মতো অভ্যেসটা এখনো আছে? কথা শোনার জন্য মনোযোগ দেওয়ার চেষ্টা করো। ঈশা যে ইভানের আচরণ বুঝে ফেলবে ইভান ভাবেনি, একটু হেসে বলল, তোর কথা শোনার জন্য আমি অপেক্ষা করে থাকি, কিন্তু তুই বলিস না। ঈশা কিছু বলল না। ইভান জিজ্ঞেস করলো, এখন তোর শরীর কেমন আছে? জ্বর কমেছে? ঈশা ইভানের দিকে তাকিয়ে বলল, বুঝতে পারো না? ইভান একটু হেসে বলল, সে আমি না দেখেও বুঝতে পারি, কিন্তু তোর কাছ থেকে জানতে ইচ্ছা করছে। ভালো আছি। দুজনেই বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো। ঈশা আকাশের দিকে তাকিয়ে আছে আর ইভান ঈশার দিকে। ঈশা ভাবছে কিভাবে কথা শুরু করবে, আর ইভান অপেক্ষা করছে ঈশা কি বলবে সেটা শোনার জন্য। বেশ কিছুক্ষণ পর ঈশা আকাশের দিকে তাকিয়ে বলল, তোমার ফোনের ওয়ালপেপারে আমার যে ছবিটা আছে সেটা কোথায় পেলে?
ঈশার এমন কথা ইভান একটু অপ্রস্তুত হয়ে যায়, কারণ এই ছবিটা অল্প কিছুদিন আগের তোলা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঈশার কাছে এরকম কোনো ছবিই নেই। ইভান কথাটাকে অ্যাভয়েড করার জন্য একটু অবাক হয়ে বলে, সিরিয়াসলি ঈশা, তুই আমার ফোন চেক করিস? ঈশা ভ্রুকুচকে তার দিকে তাকিয়ে বলল, কেন? তোমার ফোনে কি এমন সিক্রেট আছে যা আমার জানা যাবে না? ইভান কি বলবে বুঝতে পারলো না, পরিস্থিতি সামলাতে বলল, এভাবে চেক করার কি আছে? চাইলে আমি নিজে থেকেই দিয়ে দিতাম। কিন্তু এটা আমার প্রশ্নের উত্তর না। ইভান এবার ঠোঁট কামড়ে ঈশার দিকে তাকিয়ে ভাবছে, আচ্ছা রকম পরিস্থিতিতে পড়ে গেল। সেই প্রশ্নের উত্তরটা আসলে দিতেই চায় না, কিন্তু সেটাও জানে ঈশা নাছোড়বান্দা। একবার যদি মনে হয়েছে সেটা শুনেই তবে ক্ষান্ত হবে। একটু সাজিয়ে মিথ্যা বলল ইভান। ইরার কাছে পেয়েছি। ইভান যে মিথ্যে কথা বলছে তা বুঝতে পেরে ঈশা একটু হাসলো। আর সত্যিটা সে বলতে চাইছে না, তাই আর জোর করলো না। ঈশার মুখের দিকে তাকিয়ে ইভানও বুঝতে পারলো ঈশা তার মিথ্যে ধরে ফেলেছে, তাই আর কথা বাড়ালো না। ইভান পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে আরেকটা সিগারেট জ্বালানোর জন্য বের করলো। তখন ঈশা সিগারেটের দিকে তাকিয়ে বলল, তুমি না বলেছো আমাকে পেলে আর সিগারেট খাবে না? ঈশার কথা শুনে ইভান ঈশার দিকে ঘুরে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, পেলে তো দুনিয়া ছেড়ে দিতেও একবার ভাবতাম না। ঈশা ইভানের দিকে তাকিয়ে বলল, এখনো কি বাকি আছে? ইভান ঈশার কথা শুনে শব্দ করে হেসে উঠল। তারপর নেমে একটু সামনে গিয়ে একটা সিগারেট হাতে নিয়ে বলল, তুই কি ভাবছিস সেদিন রাতে সত্যি আমাদের মাঝে কিছু হয়েছে? আমি তোকে জানানোর জন্য এমনিই বলেছিলাম, কিছুই হয়নি আমাদের মাঝে। কথা শেষ করে ইভান হাতে থাকা সিগারেটটা ঠোঁটে লাগিয়ে লাইটারটা জ্বালাতে ঈশা গিয়ে ইভানের পিঠে নিজের মাথাটা ঠেকিয়ে বলে, সেটা আমি বিশ্বাসও করিনি। ইভান লাইটারটা নিভিয়ে ঠোঁটের সিগারেটটা নিচে ফেলে দিয়ে ঈশার দিকে ঘুরে বলে, তাহলে? ঈশা একটু হেসে বলে, সেদিন রাতে তুমি আমাকে ওষুধ খাওয়াতে আমার ঘরে এসেছিলে। চাইলে অনেক কিছুই করতে পারতে, আর আমি বাধাও দিতাম না। ভালো করে বুঝতে পেরেছিলে আমি তোমার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তবুও তুমি আমার মুখ থেকে শোনার অপেক্ষা করছিলে। আর মাতাল অবস্থায় তুমি আমার সুযোগ নিবে তা আমি কিভাবে বিশ্বাস করি বলো? ইভান ঈশার দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ ঈশা অনেক কিছু বলতে চায়, আর ইভান তাকে বলার সুযোগও দিতে চায়। ঈশা ইভানের দিকে তাকিয়ে বলল, তুমি মজা করছিলে, আমি সুযোগ দিয়েছিলাম বলেই ইভানের দিকে এগিয়ে গেল। তারপর তার টি শার্টটা খামচে ধরে নিজেকে তার সাথে লেপ্টে দিয়ে বলল, তাই বলে তোমার সব কথা বিশ্বাস করে নিয়েছি সেটা ভাবার দরকার নেই। আমি তোমার শিরায় শিরায় বিরাজ করি মিস্টার ইভান মাহমুদ। ইভান ঈশার কথা শুনে কিছু বলতে পারল না, অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো। ইভানের মুখের কাছে নিজের মুখটা এনে ঈশা বলল, তোমার প্রতি এভাবেই সম্পূর্ণ আড়ষ্ট হয়ে পড়ি। তোমাকে ছাড়াতে গেলে আরও ক্রমশ জড়িয়ে যাই আমি। আমার কিছুই আর করার থাকে না, তুমি এভাবেই বেঁধে ফেলো। যদি দূরে যেতে চাই, যেখানে যেতে চাই সেখানেই বিছিয়ে রেখেছো তোমার অনুভূতি। তোমাকে কি অতিক্রম করা কখনো সম্ভব? এই জীবনের প্রাপ্তি হিসেবে শুধুই তুমি। ঈশার কথা শুনে ইভান এবার আকাশ থেকে পড়ল। ইভানের বুঝতে বাকি রইল না যে ঈশা সেদিন যতটা মাতলামি করেছিল ততটা মাতাল ছিল না। যা বলেছিল সব সজ্ঞানে। ইভান ঈশাকে ছেড়ে দিয়ে রেলিংয়ের ধারে গিয়ে দাঁড়িয়ে সামনে তাকিয়ে বলল, তাহলে সেদিনের সব কথা তোর মনে আছে? ঈশা একটু হেসে বলল, ভেবেছিলাম তুমি বুঝতে পারবে। ইভান একটু হেসে বলল, স্ট্রেঞ্জ, সেটাই ভাবছি আমি কেন বুঝতে পারলাম না। সেদিন রাতেও তুই যা করেছিলি সব জায়গায় করেছিলি। ঈশা তার দিকে তাকিয়ে বলল, মাঝে মাঝে না বুঝতে পারার সুবিধা আছে। সেদিন যদি বুঝতে তাহলে আজ কি আবার শুনতে পেতে? ঈশার কথা শুনে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো ইভান। দুজনের দৃষ্টি দুজনের উপরে স্থির, কেউ কোনো কথা বলছে না। ইভান এভাবে কিছুক্ষণ থেকে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে নিচে ফেলে দিল। তারপর ঈশার কাছে এসে তার কোমর ধরে এক টান দিল, নিজের সাথে মিশিয়ে নিয়ে তার ঠোঁট দুটো নিজের ঠোঁটের মাঝে আবদ্ধ করে নিল। আজ ঈশাও সারা দিয়ে ইভানের পেছনে টি শার্ট খামচে ধরলো। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে ইভান বলল, এই নেশার কাছে ওই নেশাটা কিছুই না, ওটা সত্যি আর দরকার নেই। ইভানের কথা শুনে ঈশা লজ্জায় চোখ নামিয়ে নিল। ইভান ঈশার মুখটা আলতো করে তুলে বলল, তোর এই লজ্জামাখা মুখটা আমাকে আরো বেশি তোর কাছে টানে। ঈশা এবার লজ্জা ইভানের বুকে মুখ লুকালো। ইভানও পরম ভালোবাসায় তাকে জড়িয়ে নিল। দুজন দুজনকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে অনুভব করছে। এর মাঝে ইভান বলল, এই মুহূর্তটার জন্য আমি এত বছর অপেক্ষা করেছি, কিন্তু তুই যে আমাকে এত বছর অপেক্ষা করালি তার শাস্তি কি হবে বল? ঈশা ইভানকে ছেড়ে দিয়ে বলল, তোমার এই শাস্তির লিস্ট কি এই জীবনে কখনো শেষ হবে? ইভান ঈশাকে আবার জড়িয়ে ধরে বলল, এই জীবনে আমার কোনো শাস্তি থেকে তুই বাঁচতে পারবি না।
ঈশার কপালে নিজের কপাল ঠেকিয়ে বলল, আমার এই ভালোবাসায় ভরা শাস্তি শুধুই তোর জন্য। ইনফ্যাক্ট আমার আবেগ অনুভূতি সবই শুধু তোর। ইভানের কথা শুনে ঈশা কেঁদে ফেলল। ঈশাকে কাঁদতে দেখে ইভান একটু বিচলিত হয়ে বলল, কি হয়েছে জান, কাঁদছিস কেন? ঈশা আরো জোরে জোরে কেঁদে ফেলল। ফোপাতে ফোপাতে বলল, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক বেশি। কিভাবে সহ্য করেছো? আমাকে কিভাবে এত সহজে মাফ করতে পারলে? আমি অনেক খারাপ, আমি শুধু তোমাকে কষ্ট দেই। ইভান পরম যত্নে ঈশার চোখের পানি মুছে দিয়ে তাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, আমি তোকে তোর মতো করে ভালোবেসেছি। শুধু তোর ভালোবাসাটা না, তোর রাগ, অভিমান, ঘৃণা সবটাই আমার নিজের করে নিয়েছি। তুই আমাকে যতই ঘৃণা করো না কেন, তাতে আমার কোনো আফসোস নেই, কারণ এই সব কিছু তো আমারই হওয়ার কথা ছিল। তুই আমার অস্তিত্ব, আর থাকলো ভালোবাসা, সেটা না হয় আমি আমার ভালোবাসা দিয়েই জয় করে নিব। ইভানের কথা শুনে ঈশা তাকে জড়িয়ে ধরলো। ইভানও শক্ত করে ঈশাকে জড়িয়ে ধরে বলল, তোকে খুব ভালোবাসি জান, নিজের থেকেও বেশি। সকাল থেকে ঈশা খুব ব্যস্ত, একবার এই ঘরে তো একবার ওই ঘরে। তার মা আর ইরা দাঁড়িয়ে তাকেই দেখছে। সে ভ্রুকুচকে নিজের সব জিনিস খুঁজে যাচ্ছে। মাঝে মাঝে কিছু জিনিস খুঁজে পাচ্ছে না, তা খুঁজতে খুব ব্যস্ত। ঘরের মধ্যে ঈশা নিজের সব প্রয়োজনীয় জিনিসপত্র দুইটা লাগেজে ভরে নিচ্ছে। এই বাড়িতে ওর যত জিনিসপত্র আছে সবকিছুই গুছিয়ে নিচ্ছে, কিছুই বাদ রাখছে না। কিন্তু তাকে কেউ কোনো প্রশ্ন করার সাহস পাচ্ছে না। সে মনোযোগ দিয়ে লাগেজের দিকে তাকিয়ে আছে। ঈশা, তুই কি কোথাও যাচ্ছিস? চাচির আওয়াজে সবাই তার দিকে ঘুরে তাকায়। ঈশা ছোট্ট করে হ্যাঁ বলে। এবার তার মা তার দিকে ঘুরে তাকিয়ে বলে, আমিও এই প্রশ্নটাই করতে চেয়েছিলাম, কিন্তু তুই রাগ করবি তাই করতে পারিনি। ঈশা আবার ব্যাগ গোছাতে গোছাতে বলে, বললাম তো যাচ্ছি। কোথায়? ঈশার মা জিজ্ঞেস করে। ঈশা উঠে দাঁড়িয়ে তার মায়ের সামনে এসে বলে, মা, আমার বিয়ে হয়েছে, আর কতদিন তোমাদের বাসায় থাকবো? 5 বছর হলো তো। ঈশার কথা তার মা আর চাচির মাথার উপর দিয়ে গেল। দুজনে একবার ঈশার দিকে তাকালো, তারপর একে অপরের দিকে তাকালো। ঈশার চাচি শান্তভাবে বলল, তা না হয় বুঝলাম, কিন্তু এখন কই যাচ্ছিস তা এখনো বুঝতে পারলাম না। ঈশা বিরক্ত হয়ে কিছু বলতে যাবে, তখনই ইলহাম এসে বলল, আপি, তুমি ডেকেছো? ঈশা তার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমাকে একটু হেল্প কর। কি হেল্প আপি? এগুলো আমার সাথে নিয়ে চল নিচে। কোথায়? ঈশা বিরক্ত হয়ে বলল, তোদের বাসায়। সবাই ঈশার কথা শুনে তার দিকে তাকিয়ে আছে। ঈশা এবার খুব বিরক্ত বোধ করে বলল, এভাবে তাকানোর কি আছে? বিয়ের পর মেয়েরা তো শ্বশুর বাড়িতেই যায়, নাকি সারা জীবন আমি বাসায় বসে থাকবো? ঈশা চাচি তার দিকে হা করে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাই? ঈশা বিরক্ত হয়ে কোনো কথার উত্তর না দিয়ে ইলহামকে বলল, তুই কি আমাকে হেল্প করবি নাকি আমি নিজেই নিয়ে যাব? ইলহাম কিছু না বলে তাড়াতাড়ি করে তার একটা বড় লাগেজ আর একটা ছোট একটা ব্যাগ হাতে নিয়ে নিচে নেমে গেল।